হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে চলে এসেছি আমার কোনি উপন্যাস নিয়ে। আমরা এর আগে কোনি উপন্যাসের 10টা পর্ব তোমাদের সামনে বিশ্লেষণ করেছি এবং তার প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করেছি। তাহলে চলো আজকে আমরা একবার দেখে নিই যে 10ম পর্বে আমরা কোনি উপন্যাসের ঠিক কোন বিষয়টা পড়েছিলাম, বা 10ম পর্বে কোনির ঠিক কী বিষয় ছিল। 10ম পর্বে আমরা দেখেছিলাম যে কোনি বেশ ভালোভাবে সাঁতারটাকে রপ্ত করেছে, এখন সে বেশ ভালো সাঁতার কাটছে। তাই ক্ষিতিশ সিনহা তবু মনে করছেন যে কোনিকে এবার নামাবেন না, আরও কয়েকটা দিন যাক। কিন্তু এমন সময় তিনি শুনতে পান যে জুপিটারের অমিয়ার বিয়ে হয়ে যাচ্ছে এবং সে বিয়ের পর কানাডায় চলে যাচ্ছে। কিন্তু অমিয়া যে বলেছিল তাকে পা ধোয়া জল খাওয়াবে, মানে কোনিকে, সেই জন্য ক্ষিতিশ সিনহা সিদ্ধান্ত নেন কোনিকে এইবারই নামাতে হবে, তা না হলে অমিয়ার সঙ্গে কম্পিটিশনে তাকে জেতার যে সুযোগটা সেটা করে দেওয়া যাবে না। এবং সেই কারণেই অমিয়ার নামটা জুপিটারের যে অ্যানুয়াল কম্পিটিশান আসছে তাতে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জুপিটারের সদস্যরা খুব বুদ্ধি করে এবং বলতে গেলে চালাকি করে কোনির নামটা এন্ট্রি করেনি। তখন ক্ষিতিশ সিনহা, অ্যাপেলোর প্রেসিডেন্ট বিষ্ণুধর এবং নকুল মুখুজ্জে খুব চিন্তায় পড়ে গেছে। এই অংশে আমরা শেষ করেছি কোনি উপন্যাসের 10ম পর্ব। এবার চলো আমরা দেখি কোনি উপন্যাসের 11 পর্বে কি আছে। Competitors for the ladies 100-meter freestyle event, please come to their starting blocks. জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই এই রকম জাঁকালোভাবে হয়। জাঁকালোভাবে মানে ধুমধাম করে। কমলদিঘির অর্ধাংশের 4টে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে। আচ্ছা, তার মানে কমলদিঘিটা যে শুধুমাত্র জুপিটারের নয়, এটা তোমরা আগেই জেনেছ। কমলদিঘিতে জুপিটার এবং অ্যাপেলো দু দলই সাঁতার কাটে, মানে দু দলের সাঁতারুরাই সাঁতার কাটে। কাজেই জুপিটারের যেহেতু কম্পিটিশানটা, সেই কারণে জুপিটারের অংশের দিকটাকে বেড়া দিয়ে ঘিরে নেওয়া হয়েছে, আর ওদিককারই 4টে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে না, দিঘির 3/4 ঘিরে গ্যালারি তৈরি করা হয়েছে। 3/4 বলতে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ অংশকে ঘিরে একটা গ্যালারি তৈরি করা হয়েছে। সাঁতার শুরু হয় যেদিকের প্ল্যাটফর্ম থেকে, তার পিছনে 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পিছনেও গ্যালারি। প্ল্যাটফর্মের একধারে টেবিল, সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর জনা 5 টাইম রেকর্ডার। ঘোষক মানে যারা ঘোষণা করে, এই যে কম্পিটিশানটা চলছে শুরুতেই যে ঘোষণাটা করা হলো সেটা ওই ঘোষক করছে। আর টাইম রেকর্ডার মানে টাইমকে যারা তাদের ওই ছোট্ট টাইম ঘড়িতে ধরে রাখে, মানে টাইম নেয়, প্রতিযোগীরা কে কতটা টাইম নিল সাঁতার কাটতে সেটা দেখে যারা, তাদের টাইম রেকর্ডার বলা হয়। বুকে ব্যাজ ঝুলিয়ে কয়েকটা সুভিনির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ। তাহলে আমরা দেখছি কি, এখানে বিষ্ণুধরকে দেখতে পাচ্ছি, আর কম্পিটিশনের চিফ রেফারি কে বলা হলো না, হরিচরণ, আমরা যাকে জুপিটার ক্লাবের কোচ হিসাবে পরবর্তীকালে দেখেছি। ভিড়ে আজ ফেটে পড়েছে কমলদিঘি। গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে, একজনের হাত ভেঙেছে। রেলিংয়ের ভিতরে পাড় ঘিরে লোক দাঁড়িয়ে। 2টি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল, অবশ্য তারা সাঁতার জানে। ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপেলোর এলাকায় রেলিং ঘিরে 1000-2 মানুষ, তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে। এই জায়গাটা খুব ভালো করে একটু লক্ষ্য করো যে অ্যাপেলোর দিকেও কিন্তু রেলিংয়ে প্রচুর মানুষ প্রতিযোগিতা দেখতে এসেছিল। এই অ্যাপেলোর দিকটা কিন্তু আজকের এই পর্বের জন্য একটি ইম্পর্টেন্ট, তোমরা জানতে পারবে এক্ষুনি কেন। যাই হোক, এরপর চলো। প্রতিযোগিতার আজ শেষ দিন। দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের 3টে বিষয়ের ফাইনাল হয়ে যাবার পর ঘোষণা শোনা গেল, কম্পিটিটর্স ফর দ্য লেডিজ 100-meter freestyle event, please will competitors come to their positions, this is second call.
কমলদিঘির অ্যাপেলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্থরভাবে সাঁতার কাটছিল। মন্থরভাবে মানে খুব ধীরে, কোথায় না কমলদিঘির অ্যাপেলোর অংশে একজন ধীরে ধীরে সাঁতার কাটছিল। অ্যাপেলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারেরই 50 মিটার পাশে। অ্যাপেলো যেখান থেকে স্টার্ট করে মানে প্রতিযোগীরা, সেটা কোথায় না জুপিটারের 50 মিটার পাশেই আছে। সেখানে চুপচাপ বসে চোখে পুরো কাঁচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না। আজ কমলদিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক, সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে প্রতিযোগিতাটা হচ্ছে কোন ক্লাবের না জুপিটার ক্লাবের। স্বভাবতই প্রতিযোগীদের নামানো হচ্ছে যে ট্র্যাকে, সেটা মানে সুসজ্জিত করে তোলা হয়েছে, সেটা জুপিটারের দিকে। আর এই জুপিটারের আর অ্যাপেলোর মাঝে 50 মিটারের একটা গ্যাপ আছে, মানে জলের ক্ষেত্রে বলছি, একটা গ্যাপ আছে। তারপরে অ্যাপেলোর জলটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই 50 মিটারের পরে বসে আছে কে না, মানে ডাঙায় বসে আছে কে না ক্ষিতিশ সিনহা। তাকে কেউ লক্ষ্য করছে না, কারণ কি তিনি অ্যাপেলোর সামনে বসে আছেন আর কম্পিটিশনটা আজকে জুপিটারের দিকে, সেই কারণে সবার লক্ষ্য জুপিটারের দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতিশ উঠে দাঁড়ালো। কোনি শান্ত নরম গলায় সে ডাকলো। জল থেকে কোনি প্ল্যাটফর্মে উঠে এলো। রেলিংয়ের ভিড়ের চোখ এদিকে ফিরল। আচ্ছা, তার মানে অ্যাপেলোর সামনে যে মেয়েটা শান্তভাবে সাঁতার কাটছিল সে আর কেউ নয়, কোনি। আর কোনিকে ডেকে যে ক্ষিতিশ সিনহা যখনই কোনির নাম ধরে ডাকলো তখনই যেহেতু অ্যাপেলোর দিকেও ভিড়টা ছিল, আমি আগেই বলেছি লক্ষ্য করতে, ওই ভিড়ের মানুষেরা কোনির দিকে ফিরে তাকালো। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে। অত্যন্ত ঢিলেঢালা নিশ্চিন্ত ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট দুয়েক হাত ছুঁড়ে উঠে এলো। এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত। অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করে মুখ শুকিয়ে ফেলেছে। তার মানে আজকে জুপিটারের দিকে যে কম্পিটিশনটা হচ্ছে তার কম্পিটিটার কতজন না 8 জন। বিশেষ কম্পিটিটার কারা না অমিয়া এবং বেলা। অমিয়া হচ্ছে বেঙ্গল চ্যাম্পিয়ন। হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে ফিসফিসিয়ে কি বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপেলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পিছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না। কোনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতিশ। সারা কমলদিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপেলোর দিকে নিবদ্ধ হচ্ছে। ওদিকে কম্পিটিটাররা রেডি হচ্ছে, আবার অ্যাপেলোর দিকে একটু দূরে দেখা যাচ্ছে আরেকজন কম্পিটিটার উঠছে, কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেখানে ক্ষিতিশ সিনহা হাতে টাইম রেকর্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার স্বভাবতই সবাই বুঝতে পারছে কিছু একটা ব্যাপার চলছে, সবার দৃষ্টিটা ওদিকে চলে গেছে। হরিচরণ ধীরেন ঘোষের কানে কানে ফিসফিসিয়ে বলছে, অমিয়া সেদিকে তাকিয়ে লক্ষ্য করছে, মানে সবাই মোটামুটি বুঝতে পারছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করলো। আমরা আগেও দেখেছি অমিয়া অত্যন্ত অহংকারী প্রকৃতির মেয়ে, এখানেও সেই অহংকারের প্রকাশ ঘটল। অ্যাপেলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে এলো, ডাউন দিতেই হবে কোনি। অন দ্য বোর্ড স্টার্টারের চিৎকার শোনা গেল। এয়ার রাইফেলের নলটা আকাশমুখ তোলা। জুপিটারের ব্লকের উপর 8টি মেয়ে উঠল। অ্যাপেলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। অ্যাপেলোর 5 নম্বর ব্লক, তার মানে অ্যাপেলোর 1, 2, 3, 4 ছেড়ে দিয়ে 5 নম্বর ব্লকে। সারা কমলদিঘি ঘিরে ভেসে উঠল মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে। দুহাত পাখির ডানার মতো পিছনে, যেন এখনই উড়বে। গেট সেট। অমিয়া ও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপঝপ জলে পড়ল। এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি। কমলদিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ এক চক্কর ঘুরে গেল। অমিয়া আর চোখে কোনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। মানে তাদের রেডি হতে বলা হচ্ছে কম্পিটিটারদের, তখনও রাইফেল গর্জন করেনি। বেশ কিছু কম্পিটিটার জলে ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপারটা বিদ্রুপের হাসি হেসেছে অনেকে, কেউ আক্ষেপ প্রকাশ করেছে, মানে এত মানে শুনতে পেল না আগেই ঝাঁপ দিল, এরকম একটা ব্যাপার। আর অমিয়া কোনির দিকে আর চোখে তাকিয়ে গম্ভীর হয়ে আছে। নতুন ক্যাপ লাগানো হয়েছে। অন দ্য বোর্ড। মেয়েরা আবার ব্লকের উপর উঠল। গেট সেট।
এয়ার রাইফেলে ফটাস শব্দ হলো। এর সঙ্গে 9টি মেয়ে জলে পড়লো। 9টি মেয়ে কেন? 8টি মেয়ে কম্পিটিটার আর একজন কোনি। সঙ্গে সঙ্গে কমলদিঘির ওপর গড়িয়ে পড়লো চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো। তাদের চোখ ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে আগুয়ান দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কোনি আর অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পিছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি! অ্যাপোলোর দিকে ভিড়ের মধ্যে কে চিৎকার করে উঠল, কোনি! গো অমিয়া গো! জুপিটার থেকে চিৎকার শোনা গেল। ক্ষিতীশ মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টে কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই। মানে অমিয়ার থেকে কোনি পিছিয়ে যাচ্ছে। বিষয়টায় ক্ষিতীশ সিনহা একটু ভাবলেশীন হয়ে পড়েছে, এক দৃষ্টে তাকিয়ে আছেন। ব্যাপারটা মানে একটা ভাবান্তর নেই, মানে ভাবের অন্ত নেই, শেষ হচ্ছে না। অমিয়া দুহাত এগিয়ে গেছে, বেলা তার পিছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে। ঘুরে গিয়ে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো। কোনি যেন থমকে গেল। তারপরে বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতো ছিটকে এলো। 50 মিটার পর্যন্ত অমিয়া সবার আগে 50 মিটার বোর্ডটা ছুঁয়েছে, আর কোনিকে যখন সে অতিক্রম করে গেল একটু ঘাড় ঘুরিয়ে কোনির দিকে তাকিয়েছে। এই যে তাকিয়েছে, কোনি একটু অপ্রস্তুত হয়ে গেছে, মানে একটু চমকেছে, সেই জন্য তার গতিটাও সে একটু হলেও কমে যাবে। যাই হোক, এবার তারপরে কিন্তু সে বোর্ড ছুঁয়ে টর্পেডোর মতো ছিটকে গেল। আচ্ছা, টর্পেডো আমরা কি জানি যে টর্পেডো হচ্ছে একটা মানে যুদ্ধের সময় নামানো হয় একটা জলের মিসাইল। এই সময় এর গতি খুব ভয়ঙ্কর হয়, খুব সাংঘাতিক একটা গতি হয় এর। যাই হোক, এটা এর মতোই অনেকটা ছিটকে গেল কোনি। রোগতপ্ত মানুষের মতো কমলদিঘি ভুল বকতে শুরু করেছে। আমরা কি জানি, যখন মানুষ জ্বরে অত্যন্ত কাবু হয়ে পড়ে, তার শরীরের তাপ বেড়ে যায়, উত্তাপ বেড়ে যায়, তখন মানুষ কি করে না, ভুল বকে। আর এক্ষেত্রে যেহেতু কোনি টর্পেডোর মতো টার্ন নিয়েছে, একটা অদ্ভুত টার্ন, যে টার্নের জন্য সে অমিয়াকে ছাপিয়ে যাবে, সেই টার্নটা দেখে মানে টার্নটা নেওয়ার সঙ্গে সঙ্গে যেন কমলদিঘির জলটাও উত্তপ্ত হয়ে ভুল বকতে শুরু করেছে। কেন ভুল বকার কথা এখানে বলেছেন লেখক? এই কারণেই বলেছেন যে এখানে আসলে অমিয়ারই যাওয়ার কথা ছিল ফার্স্টে, কিন্তু সেইটা প্রথম যখন শুরু হয়েছিল কোনি যে পিছিয়ে পড়েছিল সেটা দেখে কেউ ভাবেনি যে কোনি এগিয়ে যেতে পারে। এই টার্নটা, হঠাৎ এই টার্নটাই কোনিকে এগিয়ে নিয়ে যায়। কাজে কমলদিঘিও যেন ভুল বকছে, মানে তার ভুল হয়ে যাচ্ছে কোথাও, এমনটা লেখক এখানে বোঝাতে চেয়েছেন। কোনি! এটা ছেলে না মেয়ে মশাই? মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে কোনি। মানে এটা একটা অ্যাপোলোর থেকেই কেউ কথাগুলো বলছে, মানে কারা আলোচনা করছে। পারবে না, এক বডি পেছনে পড়ে গেছে, কেন যে খিদ্দামন হাস্যকর ব্যাপার করলো, এটা অ্যাপোলোর লোকেরই আলোচনা করছে। মানে ওরা ভাবছে কোনি জিততে পারবে না, টান যতই নিক, যত কিছুই হোক। 60 মিটার অমিয়া এগিয়ে চলেছে, 65 মিটার কোনি উঠছে, 70 মিটার কোনি সমান রেখায় অমিয়ার সঙ্গে। নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে, পায়ের পাড়ি এলোমেলো হয়ে এসেছে, হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পিছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই, অমিয়া নিভে আসছে। এবার কোনি পিছনে ছিল, আস্তে 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 কোনি এগোচ্ছে, সমানে সমানে হয়েছে। এক সময় কোনি অমিয়াকে টপকে গেছে, আর যে মুহূর্তে কোনি অমিয়াকে টপকেছে তখন যেন অমিয়ার হাত অবশ হয়ে আসছে, বডি যেন ছিঁড়ে পড়ছে, এরকম একটা অবস্থা। কাম অন অমিয়া, কাম অন বেঙ্গল চ্যাম্পিয়ন, ফাইট কোনি ফাইট, মানে দু দলের তরফ থেকেই উৎসাহ যোগানো হচ্ছে। হঠাৎ কমলদিঘি ঘিরে একটা চিৎকার হাউইয়ের মতো আকাশে উঠল। হাউই তোমরা জানো আকাশে ওড়ে, ওই দেওয়ালির সময় দেখতে পাও হাউই ওড়ানো হয় আকাশে, সেরকম একটা হাউইয়ের মতো কমলদিঘির একটা চিৎকার উঠলো আকাশে। কোনি পেছনে ফেলেছে অমিয়াকে, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি। ওর দুপাশে ইংরাজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে। পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ ওকে অনুসরণ করছে। স্ফীত জলতরঙ্গ মানে ফুলে ওঠা যে ঢেউ, জলের যে ঢেউটা ফুলে ফুলে ওঠে,
সাঁতার কাটছে, তো সাঁতার কাটতে যে জল মানে জলের ঢেউটা ফুলছে সামান্য একটা অংশ, সেটাকে বলা হচ্ছে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে করে নিজেকে টেনে বার করে নিয়ে গেল। মসৃণ স্বচ্ছন্দ মানে যে গতিটা তার সেটা কিন্তু স্বচ্ছন্দ গতি, মানে তার মধ্যে কোনো অদ্ভুত কিছু নেই। আর মসৃণ কেন, মানে তার কোথাও ভুল নেই। আর হিংস্র কেন, হিংস্র ভঙ্গি কেন, তার অমিয়ার প্রতি দৃষ্টি, অমিয়াকে তার হারাতে হবে, এই কারণেই তার ভঙ্গি হিংস্র। কারণ হচ্ছে অমিয়া তাকে পা ধোয়া জল খাওয়াবে বলেছিল। সেই হিংসার আগুনটা কিন্তু কনির বুক থেকে নেভেনি, এবং সেই আগুনই কনিকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার লক্ষ্যের দিকে। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়েই সে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরালো। তখনও অমিয়া পৌঁছয়নি। ওই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কনি চিত হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো আনন্দে। খুব আনন্দ হয়েছে, কারণ সে জিতেছে। অমিয়া তখনও বোর্ড স্পর্শ করতে পারেনি। সে প্রচণ্ড আনন্দে চিৎকার করছে এবং জলের মধ্যে আবার লাফিয়ে পড়েছে। 3 বডি, ক্লিয়ার 3 বডিতে মেরেছে। কোনি। ভিড়ের মধ্যে 3টে ছেলে তালে তালে সুর করে চেঁচিয়ে যাচ্ছে। কনি হাত নাড়লো তাদের উদ্দেশ্যে, মানে ভিড়ের মধ্যে কনির যে বন্ধু বান্ধব তারা হয়তো ছিল, তারা খুব আনন্দে চিৎকার করছে। কনিও তাদের দিকে একবার হাত নেড়েছে। কীরকম ডাউন খাওয়ালো দেখলে, জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। বোঝাই যাচ্ছে জুপিটারেরই কেউ এই ধরনের কথা বলছে। অনেক দিন এমন মজা পায়নি কিন্তু। এটাকে বলছে, এটা অন্য কোনো দর্শক বলছে, মানে কম্পিটিশনটা খুব জোরালো হয়েছে। মানে জোরালো মানে দুপক্ষেরই যে কম্পিটিটার ছিল তারা খুব ভালো সাঁতারটা কেটেছে, ভালো লড়েছে, তাই বলছে অনেকদিন এমন মজা পায়নি। নর্মালি কি হয় যে জেতে সে অনেকটা ডিফারেন্সে জেতে। আজকে কনি এবং অমিয়ার মধ্যে যে জিতটা, সেটা বেশ টান উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল দর্শকদের মধ্যে, তাই তারা খুব মজা পেয়েছে। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হইচই চিৎকার উঠল। হাততালি পড়ছে, শীষ উঠছে। একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবৎ ভাবলেশহীন হিতিশ এখন তিরিং লাফাচ্ছে। প্রস্তরবৎ মানে পাথরের মতো, আর ভাবলেশহীন মানে কোনো রকম ভাবমূর্তি নেই, কোনো বিকার নেই, বসে আছে চুপচাপ, সেরকম একটা দৃষ্টি এতক্ষণ তার মধ্যে ছিল। কিন্তু এবার সে তিরিং করে লাফাচ্ছে। তার বয়সটা সে ভুলে গেছে। কোথায় হরিচরণ, মুখখানা একবার দেখা। লাফাতে লাফাতে ক্ষিতিশ চিৎকার করে চলল। অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাঁটা? বুদ্ধি চাই, খাটুনি চাই, নিষ্ঠা চাই, গবেট সব। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের উপর ভেলো উঠে এসে ক্ষিতীশকে জড়িয়ে ধরল। হচ্ছে কি খিদ্দা, এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি? চলো ক্লাবে চলো। বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টে শ্লেষহীন হয়ে পড়েছিল। আয় কনি, উঠে আয়। মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়েছে কার না, বিষ্ণুধরের, তাই সে সেন্সলেস হয়ে গিয়েছিল। এবার ভেলো ক্ষিতীশ এবং কনিকে ডেকে নিয়ে ক্লাবের উদ্দেশ্যে চলল। ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্ণুধর। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজনে তাকে সাহায্য করলো। 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ক্ষীণ স্বরে বিষ্ণুধর বলল, মানে খুব হালকা স্বরে, কারণ এতক্ষণ জ্ঞানহীন ছিল। ব্যান্ড পার্টি আনবো, কনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো। বিষ্ণুধর ফ্যাল করে ঘোরাবো, খবরদার ও কাজটি করবেন না, তাহলে 1005 ভোট কমে যাবে। কেন এই কথা ক্ষিতীশ সিনহা বলল? কারণ ক্ষিতীশ সিনহা কখনোই চায়নি কনিকে তেমন কোনো বাহবা দিতে, কারণ অতিরিক্ত প্রশংসা মানুষকে কিন্তু পিছনের দিকে নিয়ে যায়। সেই জন্য সেই প্রশংসাটুকু ক্ষিতীশ সিনহা তার চায়নি। এত যদি তার তারিফ হয়, এত ঘটা করে যদি তাকে সম্বর্ধনা দেওয়া হয়, তাহলে হয়তো কনির আসল উদ্দেশ্য থেকে কনি পিছিয়ে যাবে, তার মধ্যে হয়তো অহংকার জন্মাবে। এই বোধটা ক্ষিতীশ সিনহার ছিল, সেই কারণে সে বিষ্ণুধরকে সাবধান করেছে অন্য কথা বলে, যে কথায় বোঝে আর কি। ক্ষিতীশ কনিকে বিষ্ণুধর ফ্যাল করে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে অস্ফুটে আপন মনে বলল, কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। ক্ষিতীশ কনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিংয়ে ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল। অমিয়াদের টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা মনেই এলো না। টাম্বল টার্ন একটা সুইমিংয়ের ভাষা তাদের, কিভাবে টার্ন নিতে হয়। তা বলছে যে অমিয়াদি যখন ওকে পাস করে বেরিয়ে যাচ্ছে, সেই সময় ওর মাথাটা অন্যদিকে চলে গিয়েছিল, তার মনে ছিল না টাম্বল টার্ন নিতে হয়, সে সেই জন্য ভুলটা করে ফেলেছে, একটু ঘাবড়ে গেছিল। আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস, মনে এলে সময় আরও কমতো। মানে ক্ষিতীশ সিনহা বলছে ওকে, আমার সময় কত হলো খিদ্দা?
বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকিয়ে ক্ষিতীশ ভ্রু কুঞ্চিত করলো এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠলো। অপ্রতিভ মানে তোমরা আগেই পেয়েছো, অপ্রস্তুত। কেন এরকমটা হলো কেন? কারণ ক্ষিতীশ সিনহা বুঝতে পেরেছিল কনির টাইমিং অনেক ভালো হয়ে গেছে, সেই জন্য তার এরকম একটা মুখ এবং চোখের চেহারা হয়েছিল। কিন্তু সে কথা কিন্তু কনিকে সে বলবে না, ভুলে গেছিলে ফিনিশের সময় এমন এক্সাইটমেন্টে চারিদিকে। তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস। এই সময়টা যদি রাখতুম। ক্ষিতীশ সিনহা জানে ঠিক কতটা পরিমাণ প্রশংসা করা উচিত, সেই জন্য সে বেঙ্গল চ্যাম্পিয়নকে হারিয়েছে। যে অমিয়ান তো নিজেই বেঙ্গল চ্যাম্পিয়ন ছিল, এটা কনি নিজেই বোঝে, তবু এই কথাটাই ক্ষিতীশ সিনহা তাকে আরেকবার মনে করিয়ে দিয়ে ওই আনন্দটুকু দিতে চেয়েছে। এখানে সে এক্সট্রা কোনো ওর জন্য প্রশংসা করতে চায়নি। তারপর, খিদ্দা আমার যে এখন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না আর, ক্ষিতীশ ব্যস্ত হয়ে বলল। কিন্তু কোনি ইতস্তত করছি। ইতস্তত মানে কি করবে ভেবে পাচ্ছে না, একটা এদিক ওদিক করছে। দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? কানে কানে বলবো। ক্ষিতীশ নিচু করলো মাথাটা। রসগোল্লা আনতে পাঠিয়েছে না? তাই তো, নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বরাতে রসগোল্লা নেই। বরাত মানে এখানে কপাল। কে বললে নেই? বিষ্ণুধর গর্জন করে উঠল। ব্যান্ড পার্টি ঘোরানো গেল না, রসগোল্লার হাঁড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে। তাহলে তোর বৌদির রাগও জল হয়ে যাবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতীশের প্রতি লীলাবতীর প্রথম উক্তি হলো, অত লোকের সামনে ওই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সবার সামনে অসভ্যতা, দোকানের মেয়েরাও দেখলে তো। ক্ষিতীশ মাথা চুলকোতে চুলকোতে কনের দিকে তাকালো। তোর বৌদি জানলো কি করে? এই যে লীলাবতীর কথাগুলোর বলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে লীলাবতী খুশি হয়েছে। স্বামীর সাফল্যে, কনির সাফল্যে তার যে একটা আনন্দ হয়েছে, সেটা তার অভিব্যক্তিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর ক্ষিতীশ কি বলেছে, যে কনিকে জিজ্ঞেস করেছে সে জেনেছে কি করে। ফিস ফিস করে কনি বলল, বৌদি দেখতে গেছিল, আমি বলেছিলাম আজকে সাঁতারের কথাটা, নইলে ছুটি পেতুন না যে। তারপর হেসে বলল, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে। লাজুক স্বরে আবার বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। কনিকে বাড়ি পৌঁছে দেবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করল, কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস? কনি অনেকক্ষণ চুপ করে হাঁটলো। তারপর স্বপ্নের ঘোরে যেন কথা বলছে এমনভাবে বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে একটা মুখও এগিয়ে চলেছে। বড্ড ভয় করে তখন। খুব সহজেই বোঝা যাচ্ছে সেই মুখটাকে, তবুও লেখক বলে দিয়েছেন আমাদের। মুখটা কেমন দেখতে রে? দাদার মতন, আজও ছিল আমার সঙ্গে। অর্থাৎ কনের যে ইন্সপিরেশন ও দাদা, তাকে যে তার এই লক্ষ্যের পথে দাদাই পরিচালিত করছে, এটা খুব ভালোভাবে লেখক আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আর কনির প্রতিটা মুহূর্তে যে দাদা তার পাশে আছে, যতই মৃত্যুর কোলে ঢলে পড়ুক না কেন, তার স্মৃতি, তার বারবারের সেই কথাগুলো, কনি যে পারবে, কনির মধ্যে যে একটা কিছু আছে, এই কথাগুলো যেন কনিকে আজও তার দাদাকে ভুলতে দেয়নি। তাই জলের মধ্যেও কনি তার দাদার ছবি দেখতে পাচ্ছে। তাহলে চলো আমরা আজকের যে টাস্কটা, প্রতিদিনের মতো যে টাস্কটা আমরা করি, সেটা করে ফেলি। আমরা কি করি না, আমাদের পর্ব 11-র প্রধান চরিত্রগুলি কি? পর্ব 11-র প্রধান চরিত্র কি ছিল? পর্ব 11-তে আমরা কি পেয়েছি? ক্ষিতীশ সিনহা, বিষ্ণুধর, কনি, লীলাবতী, ভেলো, এছাড়া ওদিকে ধীরেন, হরিচরণ, অমিয়া এবং প্রতিযোগিতার অংশের কিছু দর্শক। বেলার কথা বলা হয়েছে, তার কোনো কথা আমরা কথোপকথন আমরা পাইনি। এই হলো চরিত্রগুলো। আচ্ছা, এরপরে আমরা এই অংশে পর্ব 11-তে আমরা কি পেয়েছি না, জুপিটার ক্লাবের অ্যানুয়াল কম্পিটিশন চলছে এবং সেখানে কনির নামকে বাতিল করে দেওয়া হয়েছিল। সেই কারণে ক্ষিতীশ সিনহা অ্যাপেলোর দিক থেকে কম্পিটিশনের বাইরে কনিকে নামিয়েছে। কম্পিটিশনে কনি অমিয়াকে হারিয়ে দিয়েছে। কনির জয়োল্লাস, ক্ষিতীশের জয়োল্লাস এবং সমস্ত দর্শকের জয়োল্লাস আমরা দেখতে পেয়েছি। এবং লীলাবতীরও কনির প্রতি যে একটা স্নেহ, ভালোবাসা আস্তে আস্তে ধরা পড়ছে, সেই চিত্রও আমরা পেয়েছি কনিকে উপহার দেওয়ার মধ্য দিয়ে। আর কি দেখেছি না, কনি তার দাদার স্মৃতি বহন করে চলছে তার চলার পাথেয় করে, এবং জলের মধ্যে সে প্রতিনিয়ত তার দাদার মুখকে দেখছে। এই হলো আমাদের কনি গল্পের
বিষয়, সরি 11 নম্বর পর্বের বিষয়। এরপর আমরা চলে যাব এই পর্বের প্রশ্নোত্তর আলোচনায়। সেকেন্ড পেজে যাও, যেখানে আছে রোগতপ্ত মানুষের মতো কমল দেখি ভুল বকতে শুরু করেছে, বক্তব্যটির ব্যাখ্যা দাও। আমি তোমাদের বলেছি এই অংশটার ব্যাখ্যা, প্রথম দিকটা শুনলে বুঝতে পারবে। এছাড়া কমল দেখি যে ভুল বকতে শুরু করেছে, তার আগে কোন ঘটনা ঘটেছিল, যে কম্পিটিশনের কথা, কিভাবে কে নামছে, সেগুলোও তোমাদের এখানে বলতে হবে। এরপরে চলে যাও, কীরকম ডাউন খাওয়ালো দেখলে, জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। বক্তাকে, এখানে বক্তার কথা কিন্তু বলা হয়নি কে, সম্ভবত জুপিটারের কেউ হতে পারে, অথবা দর্শকের মধ্যে অন্য কেউ হতে পারে। আচ্ছা, এরপর কাকে কিভাবে জুপিটার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা তোমরা জানো, এর উত্তর বলার কিছু নেই। কে বা কারা চক্রান্ত করে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেটাও তোমরা জানো। কিভাবে সে তার শোধ নিল, কোনি শোধ নিয়েছে, এবং এই যে কম্পিটিশনের যে ঘটনাটা, মানে কম্পিটিশনের শুরু থেকে শুরু করে, মানে শুরু থেকে বলতে জলে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে শেষে কোনির ফার্স্ট বোট ছোঁয়া পর্যন্ত অংশকে তোমাদের নিজের ভাষায় বলতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাও, অলিম্পিকের গোল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাটা, বক্তাকে, কাকে উদ্দেশ্য করে বক্তা কথাগুলো বলেছে, অলিম্পিকের গোল বিষয়টা কি, সম্পূর্ণ বিষয় তোমাদের জানা। এক্ষেত্রে অলিম্পিকের গোল বিষয়টা কিন্তু তোমাদের সেই সেকেন্ড পর্বের বা সেকেন্ড বা থার্ড পর্বে আমরা যেটা পেয়েছিলাম সেই অংশটাকে বলতে হবে, যেখানে জুপিটারের মিটিং বসেছিল এবং না সরি হ্যাঁ সেই অংশেই ক্ষিতিশ সিনহার সঙ্গে যে বচসা হচ্ছিল, যে হরিচরণ যে নিজের অলিম্পিকের একটা বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিল, সেই প্রসঙ্গটার কথা উল্লেখ করতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাও, প্রতিযোগিতায় জিতলে কোনি লীলাবতী তাকে কি দেবে বলেছিল, এগুলো একটা ছোটো ছোটো প্রশ্ন। আর ইন্ডিয়া রেকর্ড করলেও তাকে কি দেবে বলেছিল, এগুলো ছোটো প্রশ্ন, মানে প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতে পারে। এর বাইরে এই পর্বের মধ্যে তেমন প্রশ্ন আর খুব একটা আসার সম্ভাবনা নেই। আর এই অংশের চরিত্রর ব্যাখ্যাও খুব একটা নেই। তবু যদি কোনো চরিত্র ব্যাখ্যা আসে, সেটা ক্ষিতিশ সিনহা বা লীলাবতীর ক্ষেত্রে দু একটা আসতে পারে, সেটা সম্পূর্ণ পাঠ্য অংশের ওপর ভিত্তি করে তোমরা লিখবে। ওই অংশে কোন পরিচয় পাওয়া গেছে, ধরো লীলাবতীর কথা বলি, লীলাবতীর কোন ব্যাপারটা, লীলাবতীর স্নেহ, কোনির প্রতি স্নেহ, যে গিফট দিচ্ছে, মানে তার ফ্রক, তার সিল্কের শাড়ি, তার কোনির প্রতি স্নেহ, একটা কন্যাসম ভালোবাসা আর প্রকাশ পাচ্ছে। আর কি না, ক্ষিতিশ সিনহার প্রতি তার যে একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা রয়েছে, সেটারও প্রকাশ পাচ্ছে। ওই উক্তিগুলো তোমরা এক্ষেত্রে উল্লেখ করবে। আর কি হতে পারে, ক্ষিতিশ সিনহার একটা চারিত্রিক পরিচয় দেওয়ার কথা বলতে পারে, তাহলে তোমাদের উল্লেখ করতে হবে ক্ষিতিশ সিনহা যখন, মানে কোনি যখন জলের কম্পিটিশনে নেমেছে, ক্ষিতিশ সিনহা ততক্ষণ কিন্তু কোনো রকম উত্তেজনা দেখায়নি, সে স্থিরভাবে বসেছিল। তাতে প্রমাণ করে যে ক্ষিতিশ সিনহা অত্যন্ত দৃঢ়চেতা এবং শান্ত স্বভাবের মানুষ। সে উত্তেজনায় মানে উদ্বেগ প্রকাশ করে না, উত্তেজনা বা উদ্বেগ অযথা প্রকাশ করে না, সে সময়ের উপর নির্ভর করে চলে। এবং সে প্রতিযোগিতার শেষে তার যে একটা লাফালাফি, ছেলে মানুষই কথাবার্তা, এই অংশটার মধ্যে দিয়ে তার চরিত্রের ছেলে মানুষই ভাবটা ফুটে ওঠে। সে যে বয়স হয়েছে তার, সে কথাটা ভুলে গেছে, সেই পরিচয়টাই আমরা এখানে পেয়েছি। আর সেই সঙ্গে তার হরিচরণের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার আনন্দ, এই আনন্দটাও কিন্তু ছেলে মানুষই তার প্রকাশ করে। এই হলো চারিত্রিক আলোচনা, আর কিছু এখান থেকে তোমাদের চরিত্র বিশ্লেষণ আসবে না। এই তাহলে তোমাদের কোনি উপন্যাসের 11 পর্বের আলোচনা আমি আজকে এখানে শেষ করলাম। এরপরে আমরা আসবো কোনো একদিন আমার কোনো একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা কোনি উপন্যাসের 12 পর্বের আলোচনা করব। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।